আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা 2025 সালে নতুন ভোটার হতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা সকলেই জানেন আগামী 20 জানুয়ারি হতে শুরু হতে যাচ্ছে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তথ্য হালনাগাদ। সো ভোটার তথ্য হালনাগাদ করার সময় আপনাকে এরকম একটা ফর্ম দেওয়া হবে, যে ফর্মটা আপনাকে পূরণ করতে হবে নির্ভুলভাবে। সো আপনি কীভাবে নির্ভুলভাবে এই ফর্মটি পূরণ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। এবং আজকের এই ভিডিওতে যদি আমি এই ফর্মটা বলে দিই আপনি কীভাবে পূরণ করবেন, তাহলে কিন্তু আপনি যেদিন জমা দিবেন কাগজপত্র, যেদিন আপনার তথ্য হালনাগাদ করবেন সেদিন কিন্তু আপনি সহজেই নির্ভুলভাবে পূরণ করতে পারবেন। সো সর্বপ্রথমে আপনাদেরকে বলি এই ফর্মটা আপনি কিভাবে পূরণ করবেন, অর্থাৎ কীভাবে এই ফর্মে যেই নাম, ঠিকানা বা অ্যাড্রেসগুলো আছে কীভাবে আপনি এগুলো পূরণ করবেন, কলম দিয়ে নাকি কম্পিউটার দিয়ে। এগুলো আপনাকে অবশ্যই কলম দিয়ে পূরণ করতে হবে। এই ফর্মটা আপনাকে একটা প্রিন্ট কপি তারা আপনার হাতে দিবে, সেই প্রিন্ট কপিটা আপনাকে নিয়ে আপনার যেই এখানে যে ডিটেলসগুলো দেওয়া আছে সকল ডিটেলসগুলো লিখতে হবে। সে সর্বপ্রথমে কী দিতে হবে, সর্বপ্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন 1 নম্বর আছে ভোটার এলাকার নাম। আপনি যে এলাকা থেকে ভোটার হতে যাচ্ছেন সর্বপ্রথমে সেই এলাকার নামটা এখানে দিতে হবে। এরপরে আপনার ভোটার এলাকার যে নম্বর আছে সেই নম্বর দিতে হবে, ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নম্বর। আচ্ছা, এখান থেকে দুইটা বিষয় শেষ। এরপরে হচ্ছে আপনার যে নাম, সর্বপ্রথমে আপনার যে নাম সেটা বাংলায় লিখতে হবে, অর্থাৎ যেই নামে আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদ রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল। সো এখান থেকে আপনার সেই নামটা দিতে হবে। এরপরে আপনার বাংলা নাম দেওয়া কমপ্লিট হলে 4 নম্বরে আপনি এখান থেকে আপনার যেই নাম সেটা ইংরেজিতে দিবেন, অবশ্যই সেটা বড় অক্ষরে। যখন আপনার নামটা ইংরেজিতে লিখবেন তখন অবশ্যই বড় হাতের অক্ষরে লিখতে হবে। এরপর আপনার যে পিতার নাম আছে সেই পিতার নাম বাংলায় লিখতে হবে। এরপর আপনার পিতার যে এনআইডি 6 নম্বরে আপনার পিতার এনআইডি নম্বরটা এখানে লিখতে হবে। আপনার পিতার এনআইডি কার্ডে নাম্বারটা লিখে দেওয়ার পরে আপনার এখান থেকে 8 নম্বর, এখান থেকে আপনার 6 নম্বর দেওয়ার পরে 7 নম্বরে এখান থেকে আপনার পিতা যদি মৃত হয় সেক্ষেত্রে আপনার পিতার যে মৃত্যু সাল আছে সেই মৃত্যু সালটা এখানে দিয়ে দিবেন। এবং সেই সাথে তার যে ভোটার নাম্বার, ভোটার আইডি কার্ড যদি না থাকে, যদি ভোটার স্লিপ নাম্বার থাকে সেক্ষেত্রে সেই ভোটার স্লিপ নাম্বারটা এখান থেকে এই ঘরে ফিল আপ করতে হবে। এখান থেকে যে প্রতিটি আপনি এখানে ঘর দেখতে পাচ্ছেন প্রতিটি ঘরে একটি একটি করে আপনাদেরকে ডিজিট লিখতে হবে বা নাম লিখে সংখ্যা লিখতে হবে। সো এখানে প্রতিটা ঘরে একটা একটা করে সংখ্যা আপনারা লিখবেন। এরপরে হচ্ছে 8 নাম্বার। 8 নম্বরে আপনাদের এখানে আপনার যে মাতার নাম আছে সেই মাতার নাম লিখতে হবে। এবং 9 নম্বরে আপনার মাতার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের নম্বরটা লিখতে হবে। এবং সেই সাথে এনআইডি কার্ড যদি না থাকে আপনার পিতার মতো ঠিক সেমভাবে আপনি এখান থেকে আপনার যদি ভোটার নাম্বার বা স্লিপ নাম্বার থাকে সেক্ষেত্রে স্লিপ নাম্বার দিবেন। এবং যদি আপনার মাতা মৃত হয় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার মাতার যে মৃত্যু সাল আছে সেই মৃত্যু সালটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়া হয়ে গেলে এখান থেকে 10 নম্বর শেষ। এখন আমাদের 11 নম্বর যেটা আছে, 11 নম্বর আছে স্বামী বা স্ত্রীর নাম। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নামটা এখানে দিয়ে দিতে পারেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামী যদি থাকে সেক্ষেত্রে আপনার স্বামীর নাম দিবেন, আর যদি আপনার স্ত্রী থাকে সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর নাম এখানে দিবেন। এবং সেই সাথে তার যদি এনআইডি কার্ড আগে থেকে করা থাকে তার এনআইডি নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে দরকার নেই। সো এরপরে আপনি এখান থেকে আপনার স্বামী যদি মৃত হয় সেক্ষেত্রে এখান থেকে এই যে এখান থেকে তার সালটা দিতে হবে। স্বামী বা স্ত্রী যে কোনো একজন মৃত হলে জন্মসাল দিতে হবে। এরপরে 14 নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে 17 অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর। 17 অঙ্কের বলতে এখানে বোঝানো হচ্ছে 17 ডিজিটাল জন্ম নিবন্ধন। অর্থাৎ আপনার যদি আগের জন্ম নিবন্ধন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এনআইডি কার্ডটা করতে পারবেন না, আপনার অবশ্যই ডিজিটাল যে জন্ম নিবন্ধন 17 ডিজিটের সেটা দিতে হবে। সো এখান থেকে সর্বপ্রথম আপনার জন্ম নিবন্ধন নাম্বার আছে 17 ডিজিটের সেটা এখানে লিখে দিবেন। আর অবশ্যই মাথায় রাখবেন এখানে প্রতিটা ঘরে একটা একটা করে ডিজিট লিখবেন, তাহলে কিন্তু আপনার সবগুলো ঘর ফিল আপ হবে 17 ডিজিট লিখতে। এরপরে আপনার যখন এই জন্ম নিবন্ধন নম্বর লেখা কমপ্লিট হবে এরপর আপনার যে জন্ম তারিখ আছে সেটা লিখবেন 15 নম্বর ঘরে। এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। সো এখানে জন্ম তারিখে সর্বপ্রথমেই দিন লিখতে হবে, এরপরে মাস, এরপরে বছর। সো দিন, মাস, বছর এখানে লিখতে হবে। লেখা হয়ে গেলে 16 নম্বর যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে জন্মস্থান। আপনার জন্মস্থানের যে নামটা আছে সেটা এখানে লিখে দিবেন। এখান থেকে আপনার যে জন্মস্থানের নাম আপনি সেটা এখানে লিখে দিবেন, অথবা আপনার জেলাটা লিখে দিতে পারেন। জেলাটা লিখে দিলেই হবে, অর্থাৎ আপনার জন্মস্থান বলতে আপনার যে জেলাটা আছে সেটাকে বোঝানো হয়েছে এখানে, তারা কিন্তু বলে দিয়েছে। অবশ্যই আপনার জেলাটা এখানে লিখে দিবেন যে জেলায় আপনি থাকেন। পরে হচ্ছে আপনার লিঙ্গ। আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে পুরুষ, যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে মহিলা এখান থেকে সিলেক্ট করবেন।
এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে বিবাহিত দিবেন, আর যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবিবাহিততে টিক দিবেন। 19 নম্বর যে বিষয়টা এখানে শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত তালিকা অনুযায়ী, অর্থাৎ আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাটা এখানে লিখতে পারেন, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সো এরকমভাবে আপনি লিখতে পারেন। এরপর আপনার যে পেশা সেটা আপনি চাইলে এখান থেকে লিখতে পারেন। এই যে 20 নম্বরে পেশাটা লিখে দিবেন নির্ধারিত 44, সো এখান থেকে আপনার যে পেশা সেটা আপনি লিখে দিবেন। ছাত্র হলে ছাত্র, কৃষিজীবী হলে কৃষিজীবী, আপনি যে চাকরি করেন সেই চাকরির নামটা এখান থেকে লিখে দেবেন। যে চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে চাকরিজীবী লিখে দিবেন। তারপর হচ্ছে 21 নম্বরের যে বিষয়টা অসামর্থ্যতা, অর্থাৎ প্রতিবন্ধীর প্রকৃতি যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে বাক প্রতিবন্ধী, শ্রাবণ প্রতিবন্ধী, আপনার যেই শারীরিক অক্ষমতা আছে সেটা এখান থেকে লিখে দিবেন। আচ্ছা, দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন, তো এটা দেওয়ার প্রয়োজন নেই। এরপর আপনার দিতে হবে রক্তের গ্রুপ যদি জানা থাকে। অবশ্যই আপনার রক্তের গ্রুপটা আগে থেকে জেনে নেবেন কোনো একটা মেডিকেল থেকে। সো মেডিকেল থেকে জানার পরে সেই রিপোর্টটা আপনি অবশ্যই নিয়ে আসবেন, কারণ এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনাকে জমা দিতে হবে যেদিন আপনি এই তথ্যগুলো তাদের কাছে সাবমিট করবেন। আচ্ছা, সেখান থেকে আপনার যে ব্লাড গ্রুপ আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে ব্লাড গ্রুপ সকল দেওয়া আছে, আপনি যেটা আপনার ব্লাড গ্রুপ, যেমন এ পজিটিভ, এ নেগেটিভ, এখান থেকে আপনি আপনার যে রক্তের গ্রুপটা সেটাতে জাস্ট কলম দিয়ে টিক মার্ক দিয়ে দিবেন। এখানে তারা বলে দিয়েছে রক্তের গ্রুপ যদি জানা থাকে তাহলে টিক চিহ্ন দিন। আচ্ছা, এখান থেকে আমাদের এই সকল ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেল। এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই, এখন আমাদের নিচনে বেশ কিছু কাজ আছে। সো এখান থেকে এই যে সর্বপ্রথমে ভোটার এলাকার নম্বর, এখান থেকে আপনার যে উপস্থিতি তারিখ, এগুলো সব কিছু আপনার যে এই কাজের দায়িত্বে আছে, অর্থাৎ যারা এই এনআইডি কার্ড করার বা তথ্য হালনাগাদের দায়িত্বে আছে তারা এটাকে ফিল আপ করবে। আপনি এই ফর্মে কোনো রকম হাত দিবেন না। এই ফর্মের যত কাজ আছে সকল কাজ যে দায়িত্বে আছে কাজে সে করবে, অর্থাৎ সুপারভাইজার তারা করবে। আপনার কোনো কাজ করতে হবে না এই ফর্মে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র উপরের ফর্মে, আপনার নিচনের ফর্মে কোনো রকম কাজ নেই। আচ্ছা, এরপরে নিচনে আরও একটা আপনারা ফর্ম পাবেন, অর্থাৎ এক পৃষ্ঠা এবং অপর পৃষ্ঠাতে আপনি 2টা ফর্ম পাবেন। এরপর আপনার লিখতে হবে বর্তমান ঠিকানা। এখান থেকে এই যে সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন 24 নম্বরে বর্তমান ঠিকানা, সর্বপ্রথমে হচ্ছে বিভাগ, এখান থেকে আপনার বিভাগের নাম, এরপর হচ্ছে জেলা, এরপর আপনার উপজেলা বা থানার নাম। এরপরে যদি উপজেলা থানা না থাকে সেক্ষেত্রে সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়নের এখান থেকে যে নাম সেটা, এরপরে ওয়ার্ড নাম্বারটা এখানে লিখে দিতে হবে, যে ওয়ার্ড নাম্বার, এখানে ওয়ার্ড নাম্বার লিখতে হবে। এরপর আপনার যে মৌজার নাম আছে সেই মৌজার নামটা আপনি যদি না জানেন সেক্ষেত্রে যারা এই কাজের সাথে জড়িত বা দায়িত্বে আছে তাদের কাছ থেকে আপনার যে মৌজা আছে মৌজার নামটা জেনে নেবেন। এরপরে হচ্ছে গ্রাম এবং রাস্তা, আপনার যে গ্রাম আছে গ্রামের নাম দিবেন। এরপরে হচ্ছে ডাকঘরের নাম, এরপর হচ্ছে আপনার হোল্ডিং নম্বর, এরপরে হচ্ছে আপনার যে পোস্ট কোড আছে বাসার সেই পোস্ট কোড বা আপনার যেই পোস্ট কোড আছে জেলার সেই পোস্ট কোডটা এখানে লিখতে হবে। এরপর হচ্ছে RMO, এটা পল্লী হয়ে থাকলে পল্লী, পৌরসভা হয়ে থাকলে পৌরসভা, শহর হয়ে থাকলে শহর এবং এলাকা হয়ে থাকলে এলাকাতে টিক দিবেন, সিটি কর্পোরেশন হয়ে থাকলে সিটি কর্পোরেশনে টিক দিবেন। এরপরে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনার যদি ভিন্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার যে স্থায়ী ঠিকানা আছে সেটা লিখে দিবেন, ঠিক বর্তমান ঠিকানার মতোই আপনি যে স্থায়ী ঠিকানা আছে সেটাতে লিখে দিবেন। আর যাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক, তারা প্রথমে বর্তমান ঠিকানা যেরকম দিয়েছেন স্থায়ী ঠিকানা ঠিক সেরকমভাবে দিয়ে দিবেন। এরপরে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে টিন, সেক্ষেত্রে আপনি এখান থেকে টিন নাম্বারটা দিয়ে দিতে পারেন, যদি না থাকে সেক্ষেত্রে প্রবলেম নেই। তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিবেন, না থাকলে প্রবলেম নেই। এরপর 28 নম্বরে আপনার যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্টের নম্বর, টেলিফোন নম্বর যদি থাকে দিবেন। এরপর অবশ্যই আপনার মোবাইল নাম্বার যেটা আছে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন এই মোবাইল নাম্বারেই কিন্তু আপনি সকল OTP, সকল মেসেজ আপনি এই মোবাইল নাম্বারে পাবেন, এবং পরবর্তীতে আপনি যখন এনআইডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে যাবেন তখনও কিন্তু এই মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। সো সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই। অবশ্যই এখান থেকে যেই মোবাইল নাম্বারটা আপনার নামে রেজিস্ট্রেশন আছে বা আপনি চালান সেরকম একটা মোবাইল নাম্বার দিবেন। এরপর আপনার যে ধর্ম সেই ধর্ম এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনি যেই ধর্মের হয়ে থাকেন সেই ধর্মতে টিক মার্ক দিবেন। এখান থেকে আপনার আর কোনো রকম কাজ নেই, সকল কাজ যারা এই কাজে জড়িত আছে বা যারা এই কাজের দায়িত্বে আছে তারা করবে। আপনার কাজ কিন্তু শেষ। আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক সেমভাবে নির্ভুলভাবে পূরণ করবেন,
তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডে কোনো রকম ভুল থাকবে না। আপনার এনআইডি কার্ডে যদি এখানে তথ্যগুলো ভুল দেন সেক্ষেত্রে এনআইডি কার্ডেও কিন্তু তথ্যগুলো ভুল আসবে। অবশ্যই এখান থেকে বারবার দেখে কিছু না বুঝলে কাউকে জিজ্ঞেস করে বা যারা কাজের সাথে দায়িত্বে আছে তাদেরকে জিজ্ঞেস করে এখানে পূরণ করবেন, সেক্ষেত্রে কোনো রকম ঝামেলা হবে না। সো অবশ্যই আপনারা সঠিক ইনফরমেশন দিবেন। আশা করছি আজকের এই ভিডিওটা যারা দেখছেন তারা নির্ভুলভাবে ফর্মটাকে পূরণ করতে পারবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।